আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আগামী 3 মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমরা অলরেডি এইচএসসি প্রিপারেশন নিচ্ছ, এইচএসসি মডেল টেস্ট দিচ্ছ, কেউ হচ্ছে টেস্টের পর নিজে নিজে ফিল আপ করতেছো বা স্যারদের কাছে পরীক্ষা দিচ্ছ, আবার কেউ কেউ হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য প্রি মেডিকেলে যুক্ত হয়েছো। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে কি, যে এইচএসসির পর যে সময়টা পাওয়া যায় মেডিকেল পর্যন্ত সেটা মোটামুটি 3 মাস সামথিং হয়। কারণ রেজাল্ট দিতে 1 থেকে 1.5 মাস, সাথে হচ্ছে ভর্তি পরীক্ষার আগে সার্কুলার দিয়ে সবকিছু হচ্ছে প্রসেসিং করতে ওদের 1 থেকে 1.5 মাস। তো মোটামুটি হচ্ছে তোমার 3 মাস থেকে 3.5 মাস, হাইয়েস্ট 3.5 মাস। এর বেশি তো লাগে না, বরং কিছু ক্ষেত্রে কম সময়ও পাওয়া যায়। ঠিক আছে, সো মোটামুটি 3 মাস যদি ধরো, 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করা প্লাস রিভিশন দেওয়া, সাথে নিজের গ্যাপ ফিল আপ করা, সেটার উপর মডেল টেস্ট দেওয়া, সব কিছু করা না 3 মাসের জন্য, মানে আসলে 3 মাসে এটা করাটা খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, পারা যায় না এমন না, পারা যায়, বাট হচ্ছে তুমি যদি টপ মেডিকেল ক্র্যাক করতে চাও, তোমার যদি ইচ্ছা থাকে যে না ভাই আমি ঢাকার ভিতরে সেরা কয়েকটা মেডিকেলের মধ্যে র্যাঙ্ক করতে চাই, তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি তোমার প্রিপারেশন এইচএসসির পর না, বরং এইচএসসির আগেই শুরু করো। এইচএসসির আগে থেকে তুমি যদি 1-1.5 মাসও পরে আগে রাখো না, ওই 1-1.5 মাস পরে আগে রাখার কারণে তুমি অ্যাটলিস্ট তোমার কয়েকটা চ্যাপ্টার শেষ হইলো, তুমি মেডিকেলে কোশ্চেন কিভাবে হয়, কোশ্চেন প্যাটার্নটা বুঝলা, প্যাটার্ন বোঝার পাশাপাশি সেই কোশ্চেন প্যাটার্ন কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে মার্ক তুলতে হয়, একটা অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নিতে হয়, তুমি পুরো জার্নিটা শিখে গেলা। তো তুমি যখন এইচএসসি পর আবার জার্নি কন্টিনিউ করবে, তুমি কিন্তু নতুন শুরু করতেছো না, তুমি যখন কন্টিনিউ করবা, তুমি বলতে গেলে তোমার সেই পূর্ব অভিজ্ঞতা থেকে ডিরেক্ট প্রিপারেশনে জাম্প করতে পারবা। ঠিক আছে, যেটা খুবই টাইম সেভিং এবং অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সো এই জন্য প্রি মেডিকেলটা সাজেস্টেড। সো এখন কথা হচ্ছে, তুমি যদি এই 1-1.5 মাস, মনে করো এপ্রিল মে আর হচ্ছে মে, তুমি ফার্স্ট হাফ পর্যন্ত বা পুরো মে মাসটাই তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিলা, তারপর তুমি জুন থেকে একাডেমিকের জন্য পড়লা, তোমার কিন্তু একাডেমিক অ্যাডমিশন দুইটাই হইতেছে। বাট সমস্যাটা হয় যে, যেহেতু আমরা এতদিন একাডেমিক পড়ে আসছি, যখন অ্যাডমিশনের পড়াশোনা শুরু করি কিভাবে পড়তে হবে আমরা এটা বুঝতে পারি না, কিভাবে আগাতে হবে, কি কি পড়তে হবে, মার্ক কিভাবে তুলবো, সবাই মার্ক পায়, আমি মার্ক তুলতে পারি না, পড়তে এসে মনে হয় যেন আমি কিছুই জানি না, এত পড়তেছে মনে থাকতেছে না। আবার যখন উইকলি এক্সাম আসে, তখন দেখা যায় যে এত কিছু একসাথে রিভাইসও দিতে পারি না, মানে সব কিছুর একটা হজবরল অবস্থা। ইংলিশ জিকে আবার নতুন করে পড়তে হচ্ছে, সাথে এক্সট্রা ইনফো, ভাই কেমনে কি। সো সব কিছু নিয়ে হচ্ছে আজকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, হাউ টু স্টাডি ফর প্রি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন। আমি নিজেও হচ্ছে প্রি মেডিকেল স্টুডেন্টই ছিলাম। সো আমি ওই সময় কিভাবে পড়ছি, আমি আমার প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করছি, সেই ভিউ পয়েন্ট থেকে হচ্ছে তোমাদের কাছে জিনিসগুলো আলোচনা করবো। সো আসো শুরু করা যাক। প্রথমে আসি স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে, যে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে। ঠিক আছে, তোমার মেইন বুক বলো, রেফারেন্স বুক বলো, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল জিনিসটা আসি। আচ্ছা, এইখানে হচ্ছে আমি টপিকগুলো ভাগ করছি। তোমার যদি দেখো বোটানি এবং জুলজি, এটা কিন্তু বায়োলজি টপিকের মধ্যে পড়ছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই বায়োলজি থেকে আসবে তোমার হচ্ছে 30 মার্কসের কোয়েশ্চেন, কেমিস্ট্রি থেকে আসবে 25 মার্কস, ফিজিক্স থেকে আসবে হচ্ছে 20 মার্কস, ইংলিশ থেকে আসবে 15 মার্কস, আর জিকে থেকে আসবে 10 মার্কস। এই টোটাল হচ্ছে তোমার 100। ঠিক আছে, সো এই 100 মার্কসের প্রিপারেশন তোমার কোনটার জন্য কি কি পড়তে হবে খেয়াল করে দেখো। এখানে যে ইউনিফর্মলি 15-15 আসবে এমন না, তোমার বোটানি থেকে কতগুলো আসবে, জুলজি থেকে কতগুলো আসবে, মোটামুটি দুইটা মিক্স করেই আসে, এটা স্পেসিফিক কোনো অনুপাত নাই। তবে জুলজি থেকে একটু কম আসে, বোটানি থেকে একটু বেশি আসে। লাইক বোটানি থেকে তোমার 17-18টার মতো কোশ্চেন, 16টার মতো কোশ্চেন দিবে, আর জুলজি থেকে 12-13টা, হাইয়েস্ট 14টা। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার জুলজি থেকে কোশ্চেন আসছিল 11টা, বোটানি থেকে আসছিল 19টা। সো প্রিপারেশনটা কিভাবে নিবা, তুমি দেখো, তুমি এতদিন যে মেইন বুকটা পড়ে আসছো, আবুল হাসান স্যারের মেইন বুকটা, বোটানির জন্য আবুল হাসান স্যারের মেইন বুক, আর জুলজির জন্য গাজী আজমল স্যারের মেইন বুক, এই দুইটা বই তোমার একদম ঝাড়া ঝাড়া করে ফেলতে হবে, একদম টপ টু বটম ভালো মতো পড়তে হবে। তোমার কোয়েশ্চেন এই দুই বই থেকে হবে, তুমি সাথে অন্য যে বই পড়ো, অন্য যে ম্যাটেরিয়ালসই ফলো করো না কেন, এই বই দুইটার উপর কিন্তু তোমার দখল থাকতে হবে। ইভেন ম্যাটেরিয়ালস গুলো কিন্তু এই বই দুইটার উপর বেস করেই লেখা। ঠিক আছে, এই বই দুটো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হবে, তুমি ভালো করতে চাইলে তোমার এই বই দুইটার উপর অসাধারণ দখল থাকতে হবে। ঠিক আছে, এই দুইটা পড়া মাস্ট মাস্ট। এখন এর সাথে যদি এক্সট্রা ইনফো আমাকে বলো যে ভাইয়া এই বই থেকে তো পড়লাম, বাট বইয়ের বাইরে থেকে যে কোশ্চেনগুলো আসে, আমরা যেগুলো এক্সট্রা ইনফো বলি, এক্সট্রা ইনফোর জন্য অনেকে বলে আলিম স্যার পড়তে, অনেকে বলে মাজেদা বেগম পড়তে, অনেকে বলে নূরে পারভিন ম্যাম পড়তে, অনেকে আজিবুর স্যার, এক এক রকম তোমার হচ্ছে মানে এক একজন একটা সাজেস্ট করে। এবং দেখা যায় যে একটা পর্যায়ে হয় কি, যখন সাজেশন শুনে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমরা এটা পড়তে পারবো, এটা করতে পারবো, বাট যখন পড়তে নেই তখন দেখা যায় যে এতগুলা বই একসাথে ম্যানেজ করা পসিবল হয় না। এতগুলা বই একসাথে, মানে তুমি পিডিএফ রাখলা বা বই কিনলা ঠিক আছে, বাট এতগুলা পড়া তুমি একসাথে সিনক্রোনাইজ করে পড়বা, এইটা খুবই কঠিন হয়ে যায় একটা পর্যায়ে যাওয়ার পর। যখন তোমার টানা ক্লাস চলতে থাকবে, টানা পড়া চলতে থাকবে, তখন দেখা যায় যে এই মেইন বই ঠিক মতো পড়ে কুলানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ঠিক আছে? তার সাথে তুমি যদি এক্সট্রা ইনফো পড়তে চাও তুমি কি পড়বা, তুমি দুইটা বই ফলো করবা। বোটানির জন্য আজিবুর স্যারের বইটা ফলো করবা, তাহলে হচ্ছে আজিবুর স্যার এবং আলিম স্যার এই দুইটার মধ্যে যে যে এক্সট্রা ইনফো আছে সবগুলো মোটামুটি একসাথে কম্বাইন হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম আজিবুর স্যারের ইনফোর মধ্যে মানে আলিম স্যারের ইনফোগুলো ইনক্লুড হয়ে যায়। তো তুমি এই একটা বইয়ের এক্সট্রা ইনফোগুলো ভালো করে পড়ো, এখান থেকে বেশি কিছু না, তুমি আবুল হাসান স্যারের বইটা ভালো করে পড়ার পর এক্সট্রা ইনফো থেকে একটা রিডিং দিলা, এক্সট্রা ইনফোর দাগানো লাইন তুমি দাগানো লাইনগুলো দেখলা, এবং দাগানো লাইন দেখার সাথে সাথে তুমি দেখলা কিছু লাইন তুমি অলরেডি মেইন বই পড়ে আসছো, কিছু লাইন এক্সট্রা দিকে, কিছু ইনফরমেশন এক্সট্রা, সেই এক্সট্রা ইনফরমেশনগুলো তুমি এখান থেকে জেনে নিবা। সেম গোস ফর মাজেদা বেগম। এই মাজেদা বেগমের এই ম্যামের যে বইটা, মাজেদা ম্যামের বই থেকে তুমি হচ্ছে জুলজির এরকম টপিকগুলো দাগানো লাইনগুলো দেখলা, এবং আজমল স্যারের বইটা পড়ার পর তুমি হচ্ছে মাজেদা ম্যামের বই থেকে ওই জিনিসটা একটু রিডিং দিয়ে নিলা দাগানো লাইন থেকে, যে ইনফোগুলো তোমার কাছে মনে হল যে না এই ইনফোগুলো এক্সট্রা মনে রাখার মতো ইম্পর্টেন্ট এবং এই ইনফোটা আমার মেইন বইয়ে নাই, সেটা এখান থেকে পড়ে নাও। ঠিক আছে, হয়ে যাবে। কেমিস্ট্রি, এরপর সেই কেমিস্ট্রিতে বোটানি জুলজি প্রিপারেশন মোটামুটি পর্যন্ত তুমি এই দুটো ঠিক করো মোটামুটি অনেক কিছু হয়ে যাবে। বোটানি জুলজি মেইন বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে, তুমি বইগুলো ভালো করে পড়লে মোটামুটি হয়ে যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে একদম স্টার বয় হচ্ছে হাজারিন আকসারের বই, এই বইটা মাস্ট। তুমি আগে লিঙ্কন স্যার পড়ছো, গুহ স্যার পড়ছো, কবির স্যার পড়ছো, বাদ মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনের কেমিস্ট্রিটা মানে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনের কেমিস্ট্রি অংশটা হাজারিন আকসারের বই থেকেই করা হয়। হাজারিন আকসারের বইটা একদম ভালো করে, মেন বই ওদিন পড়িনি ভাই, একাডেমিকের জন্য মেন বই রিডিং এ পড়া হয়নি, অনেক আছে হাজারি স্যার এখনো খুলেও দেখেনি, বই একদম ঝকঝকা তকতকা, বইটা খুলে দেখতে হবে রে ভাই, বইটা খুলে দেখতে হবে, বইটা পড়তে হবে, এই বইয়ের ভিতরে লাইন থেকে কোশ্চেন আসে। এবং হাজারি স্যার এবং কবির স্যারের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, এদের জন্য মানে খুবই একটা মানে সাজেশন মূলক একটা পয়েন্ট হচ্ছে অনুশীলনী। এই যে অনুশীলনী, এই অনুশীলনী হাজার স্যারের অনুশীলনী এবং কবির স্যারের চ্যাপ্টার শেষের অনুশীলনী, এই অনুশীলনী থেকে এমসিকিউ প্রতি বছর হিউজ পরিমাণ কমন আসে, হিউজ পরিমাণ কমন আসে। ঠিক আছে, সো হাজারি স্যারের ভিতর মেইন বইয়ের ভিতরে সবগুলা লাইন যা যা দাগানো আছে, দাগানোর বাইরেও কিছু দেখবে, এবং দাগানো লাইনগুলো তো খুব ভালো মতো পারতে হবে। এই বইটা একদম ভালো মতো ফলো করবা, আর কিছু লাগবে না। সাথে হচ্ছে কবির স্যারটা দেখবা, এখান থেকে এক্সট্রা ইনফো যেটুকু আছে সেটুকু দেখলা, এবং এক্সট্রা ইনফো দেখার পর তুমি মেনলি কবির স্যার যদি এক্সট্রা ইনফো দেখতে পারো তো খুবই ভালো, এবং সাথে চেষ্টা করবা অনুশীলনটা করে ফেলতে। হাজার স্যার এবং কবির স্যার অনুশীলন কিন্তু অলমোস্ট মানে 50 থেকে 60% সেম সেম। তুমি হাজারি স্যারের অনুশীলনী ঠিক মতো করলে, যদি ওখানে 200 এমসিকিউ থাকে, তুমি দেখবা কবির স্যারের অনুশীলনীতে মোটামুটি 80 থেকে সর্বোচ্চ 100টা কোশ্চেন নিও, বাকি মোটামুটি তোমার ওই 300টা কোশ্চেনের মধ্যে অনেকগুলা প্র্যাকটিস হয়ে যাবে, পুরো চ্যাপ্টার ওভারভিউ হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি যদি পার চ্যাপ্টার এইভাবে কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে আগাও, তোমার কেমিস্ট্রির 25 মার্কের জন্য ইনশাল্লাহ কোনো চিন্তা করা লাগবে না। বোটানি জুলজি 30 মার্ক কিন্তু ভালো টাফ আসে, এইগুলা থেকে খুব ডিপলি পড়াশোনা করা লাগে, বাট কেমিস্ট্রি তুমি যদি হাজারিন আকসারের বইটা ঠিক মতো পড়ো এবং অনুশীলন ঠিক মতো করো, মোটামুটি তোমার এই 25 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে তো মেডি ফিজিক্স মনে হয় মানে বাংলাদেশের যতগুলো অ্যাডমিশন ফিজিক্স আছে, যতগুলো অ্যাডমিশন জায়গায় ফিজিক্স দাগে তার মধ্যে সবচেয়ে সোজা ফিজিক্স মেডিকেলে আসে, মেডিকেল এবং ডেন্টালে। তুমি কিচ্ছু না, তুমি শুধু আমির ইসহাক স্যারের বইটার দাগানো লাইনগুলো, এই বইটার জাস্ট দাগানো লাইনগুলো ফলো করবা, দাগানো লাইন, এবং হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশন করার মতো যেসব ছোটখাটো ম্যাথগুলো আছে না, দাগানো লাইনের সূত্রগুলা, ওই হচ্ছে সূত্র এবং দাগানো লাইন, এই দুইটা তুমি যদি ঠিক মতো করে পড়ো, চ্যাপ্টারের সার সংক্ষেপটা দেখো, তাহলে মোটামুটি হয়ে যাইতেছে তোমার চ্যাপ্টার পড়া শেষ। খুবই ছোট পড়া, এবং এটার সাথে একটা যেটা করবা, অনুশীলনটা সলভ করবা, অনুশীলনটা সলভ করবা আমির ইসহাকের এই সূত্র দাগানো লাইনের সাথে অনুশীলনটা করলা, এবং তপন স্যারের বই থেকে জাস্ট অনুশীলনী, আর কিচ্ছু না। যদি ভিতর রিডিং পড়তে পারো, দাগানো লাইন থেকে এক্সট্রা ইনফো পড়তে পারো, দ্যাটস ভেরি গুড, বাট যদি না পড়তে পারো সমস্যা নেই, তপন স্যারের অনুশীলনীটা অবশ্যই করতে হবে। অনুশীলন না করার কারণে অনেকে ধরা খায়। তুমি এই দুই বইয়ের অনুশীলনটা ভালো করে করবা, এবং আমির ইসহাক স্যারের বইয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো সাজায় লিখবা একটা জায়গায়, এবং দাগানো লাইনগুলো ফলো করবা, এবং হচ্ছে দাগানো লাইনগুলো ফলো করবা, এই দাগানো লাইনটা ফলো করবা, তাহলে মোটামুটি তোমার ফিজিক্সের জন্য 20 মার্কের প্রিপারেশন ইজিলি হয়ে যাবে। এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, ইংলিশ জিকে। এই জায়গায় যে 25 মার্ক আছে, এই 25 মার্ক নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে যে ভাইয়া একাডেমিকে পড়ছে একরকম ইংলিশ, এখন একরকম ইংলিশ, আর জিকে তো পুরাই নতুন সাবজেক্ট, পড়বোটা কি, কি পড়তে হবে? ইংলিশের জন্য তোমার নির্দিষ্ট কিছু টপিক আছে, সেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। আমি যদি টপিকগুলো তোমাকে আলাদা করে একটু বলি, যেসব কোশ্চেন, যেসব টপিক থেকে ইংলিশে হচ্ছে কোশ্চেন আসে, সেগুলোর মধ্যে প্রথমে একটা বলবো হচ্ছে গ্রামারের টপিকগুলো, আর কিছু টপিক বলবো হচ্ছে ভোকাবুলারি টপিকগুলো, কিছু টপিক বলবো হচ্ছে ভোকাবুলারির টপিকগুলো। ওকে, সো একটু যদি দেখো, গ্রামারের টপিকের মধ্যে হচ্ছে তুমি পাবা সবার আগে পাবা পার্টস অফ স্পিচ, সবার আগে পাবা হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচ থেকে ভালো পরিমাণ কোশ্চেন আসে। এই পার্টস অফ স্পিচের মধ্যে তোমার কোশ্চেন আসবে হচ্ছে নাউন প্রোনাউন থেকে আসবে, নাম্বার জেন্ডার থেকে আসবে, তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলা থেকে আসবে, ভার্ব থেকে আসবে,
প্রিপোজিশন তো আসেই, এটা মাস্ট বলা লাগবে না। এবং একটা জিনিস যেটা মেডিকেলে এবং বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে খুবই কমন, পার্টস অফ স্পিচ থেকে খুবই কমন টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন এবং ইন্টারচেঞ্জ। আইডেন্টিফিকেশন আর ইন্টারচেঞ্জটা হচ্ছে কি, যে তোমাকে একটা সেন্টেন্স দিবে এবং এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিবে। যে আমি বললাম দিস ইজ এ স্টোর রুম, এই স্টোরের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে স্টোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব। এটা খুব কমন একটা টাইপ, ঠিক আছে? তো তুমি দেখতেছো স্টোর শব্দটা নর্মালি নাউন, কিন্তু স্টোর হচ্ছে রুমের আগে বসে ওর রুমকে মডিফাই করতেছে, ওর রুমের আগে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, স্টোর রুম একসাথে কমন নাউন হিসেবে কাজ করতেছে। এখানে স্টোর ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। তুমি যদি স্টোরকে অ্যাডজেক্টিভ দাও সেটা হবে কারেক্ট অ্যান্সার, নাউন হবে না। এরকম কিছু কিছু হচ্ছে ফ্যাক্টরস আছে, সেই রকম জিনিসগুলো হচ্ছে কোশ্চেনে দেয়, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশনের মধ্যে পড়ে। আর ইন্টারচেঞ্জ হচ্ছে তোমাকে একটা নাউন দিয়ে বলবে এটা ভার্ব ফর্ম কি, ভার্ব দিয়ে বলবে এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডজেক্টিভ দিয়ে বলবে অ্যাডভার্ব ফর্ম কি, ভার্ব দিয়ে বলবে নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ দিয়ে বলবে নাউন ফর্ম কি, মানে এক ফর্ম থেকে আরেক ফর্মে নিতে বলবে। এই কোশ্চেনগুলো আসে এবং পার্টস অফ স্পিচ মোটামুটি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এখান থেকে এই কোশ্চেনগুলো আসে। এরপর ইম্পর্টেন্ট টপিক, খুবই হেভি ওয়েট, খুবই হাই ভোল্টেজ টপিক, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমার মানে টপিক কঠিন না, কিন্তু এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট, সো এই টপিকে ফোকাস বিন্দুমাত্র সরানো যাবে না। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন প্রতি বছর রিপিটেডলি নিষ্ঠার সাথে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে কোশ্চেন আসবে। এরপর তুমি যদি বলো পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে গেছে, আর কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, আর আসতে পারে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এখান থেকে কোশ্চেন করবে চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে টেন্স থেকে কোশ্চেন করবে, ভয়েস নারেশন থেকে কোশ্চেন করবে। সো মোটামুটি তুমি যদি দেখো এই রকম কমন টপিক গুলা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে, সাথে কিছু এক্সট্রা মাইনর টপিক থাকবে। বাট তুমি যদি মূল প্রিপারেশন গুলো, মূল টপিক গুলো বলছো ভাই আমার একদম মূল টপিক গুলো জানান, যে 15-র মধ্যে গ্রামারের মধ্যে থেকে যদি 10টা কোশ্চেন আসে, 9টাই 8টাই এখান থেকে আসবে, 8টা থেকে 9টা এখান থেকে আসবে, এই 5টা টপিক থেকেই আসবে। পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস নারেশন আর টেন্স, এই কয়েকটা থেকে ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? এর বাইরে নরমালি দেয় না, এগুলো থেকে ম্যাক্সিমাম দেয়। আর ভোকাবুলারির মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তারপর আসে হচ্ছে তোমার কিছু ক্ষেত্রে আসে স্পেলিং, খুব কমনলি যেটা আসে সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর হচ্ছে গ্রুপ ভার্ব, এবং এখানে একটা জিনিস যেটা এই যে তোমাকে দেখাইলাম না, এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে, ভয়েস নারেশন আছে, সাবজেক্ট এগ্রিমেন্ট আছে, সবগুলো কিন্তু রুলস আছে। সো দেখা যাবে তোমাকে সবসময় যে একটা কোশ্চেন দিয়ে সেটা গ্যাপ ফিল আপ করে দিবে এমন না, তোমাকে এইগুলা থেকে কোশ্চেনটা এমন ভাবে করতে পারে যে তোমাকে 4টা সেন্টেন্স দিল, যে এই একটা সেন্টেন্সের উত্তরে এই একটা সেন্টেন্সে দিছে এটার কোন ফর্মটা সঠিক, বা এইখানে যে 4টা সেন্টেন্স আছে গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা সঠিক বা কোন সেন্টেন্সটা ভুল, এই উইচ সেন্টেন্স ইজ কারেক্ট বা উইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এই টাইপের কোশ্চেনও হচ্ছে এই টপিকগুলো থেকে মিক্স করে দেয়। যে এক একটা জায়গায় দেখা যায় একটা কোনটা পার্টস অফ স্পিচ ভুল, কোনটা রাইট ফর্ম অফ ভার্বস ভুল, কোনটা সাবজেক্ট এগ্রিমেন্ট ভুল। সো এই সব মিলে হচ্ছে তোমার একটা স্পেশাল টাইপের কোশ্চেন করে, সেটাকে আমরা বলি সেন্টেন্স কারেকশন। এই জিনিসটা অনেকেই বুঝে না যে ভাইয়া সেন্টেন্স কারেকশন এই টপিকটা আসে কই থেকে। সেন্টেন্স কারেকশন ভাই আলাদা কিচ্ছু না, সেন্টেন্স কারেকশন এই যে এই টপিকগুলো দেখতেছো এইগুলা থেকে তোমাকে দেখা যাবে 4টা সেন্টেন্সের 4টা জায়গা থেকে 4 জিনিস ভুল দিয়ে দিছে, বা 3টা ভুল দিছে একটা সঠিক দিছে, বা 3টা সঠিক দিছে একটা ভুল দিছে। তোমাকে সেই ভুলগুলো আইডেন্টিফাই করে বুঝতে হবে যে আচ্ছা কোন সেন্টেন্সটা ইউনিক, সেটা আমার অ্যান্সার হবে। ওকে, এই সেন্টেন্স কারেকশন এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা টপিক। আর এখানে মোটামুটি এগুলোর সাথে আরেকটা যেটা টপিক লাগবে সেটা হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজেস। ওকে, ইডিয়ামস এন্ড ফ্রেজেস। সো আমি হচ্ছে মোটামুটি ভাবে সবকিছু লিখে দিছি তোমাদেরকে, যে অ্যাকচুয়ালি ইংলিশের 15 মার্কের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কোত্থেকে আসে, এবং এখানে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে গ্রামার থেকে 15 মার্কের মধ্যে আসে হচ্ছে তোমার মোটামুটি 10 থেকে 11 মার্ক, এবং এখানে আসে তোমার হচ্ছে 4 থেকে 5 মার্ক, ঠিক আছে? 4 থেকে 5 মার্ক। ওকে, সো ইংলিশ কি কি আসে আমরা জানলাম। ইংলিশ এখন হচ্ছে কি তুমি করতে পারো, তুমি যে কোনো একটা রুলসের বই থেকে রুলসগুলো জানলা, যে কোনো বই থেকে, এবং জানার পর হচ্ছে জিকে ইংলিশ একটা কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছর আসা কোশ্চেনগুলো মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, বিসিএস এই কোশ্চেনগুলো দেখবা এবং সলভ করবা। হচ্ছে সলভ করার জন্য একটা বই ইউজ করবা প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে অ্যাপেক্স
অথবা মাস্টার্স বুক ইউজ করতে পারো, অনেকে MP3 ইউজ করে, আমি অ্যাপেক্সটা প্রেফার করি, অ্যাপেক্স বা মাস্টার্স এদের মধ্যে যেকোনো একটা হলেই হবে। এগুলোর মধ্যে হচ্ছে ভার্সিটি জব কোশ্চেন দুটেই থাকে। সো তুমি হচ্ছে এখান থেকে জাস্ট জব কোশ্চেন গুলো বাদ দিয়ে ভার্সিটি কোশ্চেন গুলো, মেডিকেলে বা বিগত বছরে আসা বিভিন্ন ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলোই হচ্ছে সলভ করলা, তোমার ইংলিশ প্রিপারেশন হয়ে গেছে। জিকের ক্ষেত্রে পুরাপুরি ইংলিশের মতো সেম সেম, তুমি হচ্ছে যে কোনো একটা বই থেকে হচ্ছে আগে রুলস গুলা, রুল না অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলা জানলা, ঘটনাগুলো জানলা, তুমি তোমার পড়াটা শেষ করলা, পড়াটা শেষ করার পর তুমি হচ্ছে জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংকটা থেকে বিগত বছরের কোশ্চেন গুলা করলা। এখন কথা হচ্ছে ভাইয়া বিগত বছরের কোশ্চেন তো না হয় পাইলাম এখান থেকে, বাট আমি পড়বো কোত্থেকে? পড়ার জন্য ইউজ করবো হচ্ছে জোবার্স জিকে। জোবার্স জিকেতে বাংলাদেশ, আন্তর্জাতিক ইতিহাস সব কিছু একদম সাম্প্রতিক সহ গুছায় দেওয়া আছে। তোমার যা যা টপিক দরকার তুমি সেখানে পাবা, সব লাগবে না, তুমি মোটামুটি দেখবা যে কিছু টপিক বা কিছু কিছু স্পেসিফিক এরিয়া থেকে তোমার হচ্ছে বিগত বছরের ভার্সিটি গুলা কোশ্চেন বেশি আসে। তুমি যেখানেই যে কোর্সে থাকবে সেখান থেকে সেটা ফলো করতে পারো। ওই কোর্সে দেখবা তোমাকে অলরেডি জানা দিতেছে যে কোনগুলা কি পড়তে হবে, এবং সেই জিনিসগুলো তুমি যে জোবার্স জিকে থেকে পড়ে নাও, তোমার আর কিছু লাগবে না। এই দুটা থেকে তুমি মোটামুটি জিকে প্রিপারেশন ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবা। জিকে থেকে ম্যাক্সিমাম তোমার কোশ্চেন আসে হচ্ছে বাংলাদেশের ইতিহাস থেকে, প্রাচীন একদম আর্য সভ্যতা, মুঘল, গুপ্ত, পাল বংশ, সেন বংশ, সেখান থেকে মুসলিম শাসন থেকে হচ্ছে তোমার ব্রিটিশ শাসন পর্যন্ত, ব্রিটিশ শাসন থেকে হচ্ছে তোমার তারপর যেখান থেকে আমরা স্বাধীন হই ওই 1947 থেকে 71 পর্যন্ত আসে। মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবে, বঙ্গবন্ধু টপিকটা বাদ যাবে, বাট মুক্তিযুদ্ধ থেকে হচ্ছে তোমার স্টিল যেগুলো প্রমিনেন্ট ইভেন্ট সেগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এবং বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশের বন সম্পদ, তারপর হচ্ছে সমুদ্র, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, বাংলাদেশের বেসিক যে তথ্যগুলা, কৃষি, বাংলাদেশের শিল্প ব্যবস্থা, সবকিছু নিয়ে দেখা যাবে তোমার মোটামুটি বেসিক লেভেলের কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? এবং এই টপিকগুলো থেকে কোশ্চেন মোটামুটি ভালোই দেয়। আর যেহেতু এখন আন্তর্জাতিক অ্যাড হয়েছে, আন্তর্জাতিক থেকে ইন্টারন্যাশনাল থেকে মোটামুটি তোমার হচ্ছে কি বলে, ইন্টারন্যাশনাল থেকে মোটামুটি তুমি 3 থেকে 4 মার্ক বর্জ্য আসবে, ঠিক আছে? বর্জ্য 3 থেকে 4 মার্ক আসবে, এর বেশি আসবে না। বাকি 6 মার্কের প্রিপারেশনে তুমি যদি বাংলাদেশের উপর ভালো করে নাও, তাহলে দেখা যাবে ওখান থেকে তুমি 5 মার্কই তুলতে পারতেছো। আর বেসিক ইন্টারন্যাশনাল থেকেও মোটামুটি তোমার হচ্ছে 2-3 মার্ক কমন পড়ে যাবে। সো এখান থেকে তুমি ইনশাল্লাহ ভালো একটা মার্ক তুলতে পারবা। ওকে, সো ওভারঅল কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু গেল, ঠিক আছে? যে আমার স্টাডি ম্যাটেরিয়ালস কি, কেমনে কি, সব কিছু গেছে। এখন হচ্ছে স্টাডি প্যাটার্ন, যে কিভাবে পড়বো, আমার কিভাবে পড়াশোনাটা করা লাগবে। সেটা হচ্ছে তুমি প্রথমে হচ্ছে তোমার বইগুলো দাগায় ফেলবা, বায়োলজি এবং কেমিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, আর হচ্ছে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই বইগুলো দাগায় ফেলবা। দাগানো বইয়ের PDF তুমি অনলাইনে অহরহ পাবা। একটা ভালো জায়গা থেকে, একটা ভালো প্ল্যাটফর্ম থেকে হচ্ছে তুমি দাগানো বইটা কালেক্ট করে, দাগানো বই PDF গুলো কালেক্ট করে সেখান থেকে, বা হচ্ছে যে কোর্স আছে সেই কোর্সে দাগানো বইয়ের PDF প্রোভাইড করা হবে, সেখান থেকে বইটা তুমি দাগায় নিবা। এটা হবে কি, তোমার বইয়ের মধ্যে কোনটা লাগবে কোনটা লাগবে না এটাও তুমি যেমন জেনে গেলা। তুমি হচ্ছে সেই বইটা থেকে তুমি যদি কোনো কোর্সে নাও থাকো, তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশন নিজে থেকে করতে চাও, একাডেমিকে পড়া যখন রিভাইজ করবে না, তখন বইটা পড়ার সময় তোমার এই দাগানো লাইনগুলো তোমার মাথায় অলরেডি হিট করবে যে এই জিনিসগুলো অ্যাডমিশনে লাগে। তখন দেখা যাবে অটোমেটিক একটা গুরুত্ব চলে আসবে যে তুমি তখন একাডেমিক অ্যাডমিশন দিলে একসাথে বই থেকে পড়া হয়ে যাবে। তো বই থেকে দাগা ফেললা। এরপর হচ্ছে তুমি যে কোর্সে আসো, যদি প্রি মেডিকেলে থাকো তাহলে হচ্ছে প্রি মেডিকেলে হচ্ছে তুমি ক্লাস করবা। ক্লাসটা করার পর তুমি পুরো টপিকটা বুঝলা, বুঝা শেষ, পড়া শেষ, এখন কি করবা? ডিপ স্টাডি। এই স্টেপগুলো অনেকেরা ধরা খায়। আমি একদম পুরোপুরি একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবো আমি ফুল তোমাকে বলতেছি, ঠিক আছে? ডিপ স্টাডি এই সময়টা হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে? এই সময়টা হচ্ছে 3 ঘন্টা এক্সট্রা ইনফো সহ, এই সময়টা হচ্ছে 3 ঘন্টা এক্সট্রা ইনফো সহ। সো আমি এই ডিপ স্টাডি বলতে কি বুঝাইছি, তুমি এতক্ষণে ক্লাসে যা পড়ছো, যা বুঝছো, যা জানছো, পুরো চ্যাপ্টারটা খুলে ঠান্ডা মাথায় শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারটা পড়ে ফেলো। যা যা মুখস্থ করা দরকার মুখস্থ করে ফেলো, যা যা হচ্ছে রিপিট করা দরকার রিভাইজ দরকার, মানে পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়ে চ্যাপ্টারটা আগে শেষ করো। প্রথমবার আমরা কোন চ্যাপ্টার পড়ে শেষ করতে গেলে, মুখস্থ করতে গেলে কিভাবে পড়ি, খুব মনোযোগ দিয়ে খুব ঠান্ডা মাথায় পড়ি না, সেভাবে তুমি ঠান্ডা মাথায় পুরো চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। বড় চ্যাপ্টার হইলে 4 ঘন্টার মতো লাগবে সর্বোচ্চ, আর মিডিয়াম এভারেজ যে কোনো চ্যাপ্টারের জন্য 3 ঘন্টা, এক্সট্রা ইনফো সহ 3 ঘন্টা এনাফ। 2.5 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা শেষ হবে, বাকি আধা ঘন্টা তুমি এক্সট্রা ইনফো নাচার করলে, এক্সট্রা ইনফো নাচার করার জন্য আধা ঘন্টা এনাফ। তুমি যখন ওই ডিপ স্টাডিটা করবা তখন দেখা যাবে চ্যাপ্টার অনেক কিছু তুমি ক্লাসে হয়তো বুঝতে পারোনি, নিজে পড়ার সময় মাথায় ঢুকে গেছে, অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, তোমার মাথায় পুরো চ্যাপ্টারটা মোটামুটি বসে গেছে, বাট স্টিল তুমি বুঝতেছো যে চ্যাপ্টার এখন বসে ঠিকই, বাট পরে আমি ভুলে যাবো, এই চ্যাপ্টার পরে মনে থাকবে না, এত পড়া পড়ছি এখন তো মনে থাকবে না, কি করবো? র্যাপিড রিভাইজ দিবা। এই র্যাপিড রিভাইজ চ্যাপ্টার মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে র্যাপিড রিভাইজ। এটা করবা কি 30 মিনিট করে শর্ট, ইনস্ট্যান্ট, তোমার ডিপ স্টাডি শেষ, এক্সট্রা ইনফো পড়া শেষ, ইনস্ট্যান্ট। তুমি যখন ডিপ স্টাডি করছো তুমি কিন্তু তাকালে না ভিতরে বাহিরে সব পড়ছো, তুমি কিন্তু ভিতর বাহিরে কিছু বাদ দিবা যখন ডিপ স্টাডি করবা, কিন্তু র্যাপিড রিভাইজের সময় তুমি জাস্ট ইম্পর্টেন্ট পার্টগুলা, জাস্ট দাগানো লাইনগুলা খুলবা।
জাস্ট পাতা উল্টা উল্টা যা যা পড়ছো ইনস্ট্যান্ট 30 মিনিটে পুরো চ্যাপ্টারটা আবার রিভাইজ দিয়ে যাবা। তুমি যখন পুরো 30 মিনিট আবার রিভাইজ দিয়ে যাবা, তোমার কাছে মনে হবে যে আরে শুরুর দিকে জিনিসটা তো পড়ছিলাম, কিন্তু পড়তে মনে হচ্ছে যে আবার নতুন করে পড়তেছি। তো তোমার কাছে মনে হবে যে এই জিনিসটা যে আমি পড়ছি, শুরুতে পড়ছি, র্যাপিড রিভাইজ যদি না দিতা তুমি এটা ভুলে যাইতা, এবং তুমি রিভাইজের সময় তো মনে হবে যে এই জিনিস এখন পড়তেছি ভালো হয়েছে, জিনিসটা আরেকবার দেখা হইলো, নাইলে এটা ভুলে যেতাম, এটা আবার নতুন করে পড়া লাগতো। তো ওই যে ইনস্ট্যান্ট তুমি পড়ার পর আবার একটা র্যাপিড রিভাইজ দিলা, তুমি তাড়াতাড়ি একটা রিভাইজ 30 মিনিটে দিয়ে দেওয়ার মাধ্যমে তোমার দেখা যাবে যে ওই জিনিসটা মাথায় একবার বসে গেছে, যা যা তুমি একটু ভুলে যাওয়ার মতো ছিল, তোমার যেগুলো জায়গায় একটু দুর্বল ভাবে মুখস্থ হয়েছিল সেগুলো আবার রিভাইজ হয়ে মাথায় ভালো মতো বসে গেছে। প্রথম 30 মিনিটে একটা রিভাইজ দেওয়ার পর সেকেন্ড 30 মিনিটে, পরবর্তী 30 মিনিটে তুমি আরেকটা রিভাইজ দিও, তাহলে টোটাল র্যাপিড রিভাইজে তোমার নিতেছে 1 ঘন্টা। এই যে তুমি সেকেন্ড রিভাইজ দিলা, প্রথমে একবার পুরো চ্যাপ্টার হচ্ছে দাগানো লাইন সহ দাগানো লাইন ছাড়া পড়ছো, আর র্যাপিড রিভাইসে 30 মিনিট 30 মিনিট করে দাগানো লাইনগুলো আরো 2বার পড়ছো। এর মানে কি টোটাল 4 ঘন্টায় তোমার দাগানো লাইন সহ চ্যাপ্টারটা পড়া হচ্ছে 3বার, আর দাগানো লাইনের বাহিরে পড়া হচ্ছে 1বার, সাথে এক্সট্রা ইনফো কভার হয়ে যাচ্ছে। এই যে 4 ঘন্টা তুমি যে প্রিপারেশনটা নিলে একটা চ্যাপ্টারে, এই প্রিপারেশনটা এতটা সলিড একটা প্রিপারেশন যে মোটামুটি তোমার এই চ্যাপ্টারটা মাথায় অনেকখানি বসে যাবে, এবং আগামী যে উইকলি গুলার জন্য তুমি আরো চ্যাপ্টার গুলা পড়বা, আরো আগামীতে পড়ে পড়ে আগাবা, এই চ্যাপ্টারটা তুমি ভুলবা কম। আবার যখন তুমি উইকলির সময় রিভাইজ দিবা না, তখন মাথায় জিনিসটা আবার পুরোপুরি সেট হয়ে যাবে। ঠিক আছে, সো তোমার মাথা পুরো জিনিসটা বসে গেছে, চ্যাপ্টার পড়া শেষ, তোমার চ্যাপ্টার কিন্তু পড়া কমপ্লিট। এই র্যাপিড রিভাইজ ছাড়া চ্যাপ্টার পড়া কমপ্লিট হবে না, তোমার এই জায়গায় একটা গ্যাপ রয়ে যাবে। তোমার কাছে মনে হয় ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না, সে মনে থাকে না, এটা কিভাবে দূর করবে? এই র্যাপিড রিভাইজের মাধ্যমে, বুঝছো? এখন সব শেষ, পড়াশোনা শেষ, বইয়ে পড়া হয়ে গেছে, এখন কি করবে? এখন হচ্ছে মেডিকেল ডেন্টাল কোশ্চেন ব্যাংক। তুমি যদি চাও তুমি মেডিকেল ডেন্টাল কোশ্চেন ব্যাংকটা হচ্ছে ডিপ স্টাডির সময়ও দেখতে পারো, আগে কোশ্চেন ব্যাংকটা দেখে তুমি অ্যানালিসিস দেখে নিলা যে কোন কোন টপিক বেশি আসে, সেগুলো তুমি সে সময় দেখে নিলা, বা হচ্ছে তুমি পুরা পড়া শেষ করো তারপর মেডিকেল ডেন্টাল কোশ্চেন ব্যাংকটা, যে এই চ্যাপ্টার থেকে মেডিকেল এবং ডেন্টালে কি কোশ্চেন আছে সেটা একটু দেখি। সো দেখলা, পড়লা, হয়ে গেছে। এরপর করবো কি প্র্যাকটিস এমসিকিউ। তুমি হচ্ছে এইচএসসি যে বোর্ড এমসিকিউ গুলো আছে, এইখানে তোমার একাডেমিক প্রিপারেশন সহ হয়ে যাবে। তুমি এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, হচ্ছে এইচএসসির যে এমসিকিউ আছে, বোর্ড কোশ্চেন আছে, সেই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা। তবে তার আগে আগে প্র্যাকটিস বুক থেকে যে কোনো একটা প্র্যাকটিস বুক, সেটা রয়্যাল গাইড হইতে পারে, সেটা কোনো কোচিং সেন্টার প্র্যাকটিস বুক হইতে পারে, তুমি হচ্ছে এইখান থেকে ওই চ্যাপ্টারের উপর মেডিকেল স্ট্যান্ডার্ড কতগুলো এমসিকিউ, 1-1.5 মতো এমসিকিউ প্র্যাকটিস করবে। এবং এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি রয়্যাল গাইড, ঠিক আছে? বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, আমি সবকিছু ক্ষেত্রে রয়্যাল গাইড সাজেস্ট করি। ইংলিশের ক্ষেত্রে তো অ্যাপেক্স বললাম, আর জিকের ক্ষেত্রে জোবার্স জিকে। ওই জোবার্স জিকে আর অ্যাপেক্স এর মধ্যে রয়্যাল গাইডের কাজ হয়ে যাবে, ওই ইংলিশ জিকে তো রয়্যাল গাইড লাগবে না। কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই 3টা রয়্যাল গাইড রাখো। তুমি যদি বাসায় প্রিপারেশন নাও, তুমি রয়্যাল গাইডের এমসিকিউ গুলো যদি ভালো মতো করো, তোমার মোটামুটি আর কিছু লাগবে না। এটা কোনো আসলে প্রমোশন না, রয়্যাল গাইড জিনিসটা এত ভালো। তুমি যাকে জিজ্ঞেস করবা যে মেডিকেলের জন্য গাইড হিসেবে বেস্ট কোনটা, এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেস্ট কোনটা, যে কেউ এক কথা রয়্যাল গাইডের নাম বলবে। অ্যাডমিশন গাইড হিসেবে এইটা এখন পর্যন্ত বাজারে বেস্ট একটা গাইড, সত্যি কথা যেটা। ঠিক আছে, আমি নিজে এটা পড়ছি এবং আমার কাছে মনে হয়েছে গাইডটা যথেষ্ট গুছানো। তোমার যদি এইটা থাকে, রয়্যাল গাইড থাকে, তোমার মেডিকেল ডেন্টাল কোশ্চেন ব্যাংক আলাদা করে কেন লাগবে না, তোমার এখানে কোশ্চেন ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, ওরা সবকিছু একসাথে তো কম্প্যাক্টলি প্রোভাইড করে। সো রয়্যাল গাইড থেকে তুমি হচ্ছে এমসিকিউ গুলো করলে, এমসিকিউ করার পর তুমি এইচএসসি বোর্ড এমসিকিউ গুলো সলভ করলা। তুমি দেখো তোমার এইখানে এতগুলা পড়া, সাথে হচ্ছে এই একটা জায়গায় 2 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে তোমার এইচএসসির কতগুলো কোশ্চেন, রয়্যাল গাইডে কতগুলো কোশ্চেন, মোটামুটি 300-র মতো এমসিকিউ সলভ হইতেছে। তোমার কিন্তু অলরেডি 6 ঘন্টা চলে যাইতেছে, হিউজ একটা পড়া। ঠিক আছে, 6 ঘন্টা যাওয়ার পর তুমি হচ্ছে ডেইলি যে এক্সাম হবে, ডেইলি এক্সামটা দিলা। এই যে ডেইলি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার পুরো প্রিপারেশন শেষ। এই চ্যাপ্টারটা তুমি আর ইনশাআল্লাহ ভুলবা না। এই যে চ্যাপ্টারটা মাথায় বসে গেছে, এখন আর চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা হবে না। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, যে একটু যেগুলো কথা না বললেই না। মোটামুটি একটা চ্যাপ্টার কিভাবে পড়বো অন, মানে কি বলা যায়, ইন জেনারেল, অন না, ইন জেনারেল তো আমি তোমাকে বললাম। এখন হচ্ছে আর একটু এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানোর ভিতর বাহির সব লাইনে গুরুত্ব দিবা, এটা কিন্তু মাস্ট। তোমার দাগানো লাইন থেকে কোশ্চেন আসবে। দাগানো লাইন দাগানো কিভাবে? তোমাকে কি স্যারকে দাগানো বইতে হবে কোশ্চেন করার জন্য? না, দাগানো বইটা এই অর্থে যে আমি একটা লাইন দাগা দিছি, এই লাইনটা মেডিকেলে আসার মতো ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন আসে এই লাইন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সেই সম্ভাবনা থেকে তারপর যারা আমরা সিনিয়র ভাইয়াপুর আছে, আমি তো খুব সিনিয়র, আমি তো খুবই জুনিয়র, মাত্র হচ্ছে 1 বছর হয়েছে চান্স পাইছি। বাট যারা আমার চেয়ে অনেক অনেক সিনিয়র, বড় বড় ভাইয়াপুরা যারা হচ্ছে পড়ান, তারা কি করেন, বিভিন্ন কোচিং সেন্টারে যেসব অভিজ্ঞ টিচাররা, যেসব শিক্ষকরা পড়ান, তারা হচ্ছে তাদের অভিজ্ঞতার আলোকে মেডিকেল কোশ্চেন অ্যানালিসিস করে সবকিছুর বিচার বিবেচনা করে বইয়ের মধ্যে কিছু লাইনগুলো দাগা রাখেন। তো সেই লাইনগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বাট তার মানে অন্য লাইনগুলো থেকে কোশ্চেন আসবে না বা সম্ভাবনা 0।
আসার সম্ভাবনা স্টিল আছে। সো এই জন্য হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ভেতর বাহির সমান গুরুত্ব দিবা, ঠিক আছে? শুধু দাগানোর উপর ফোকাস করলে ফিজিক্সের উপর করতে পারো, কারণ ফিজিক্সের সব লাইন থেকে কোশ্চেন আসার মতো না, ওখানে স্পেসিফিক কিছু লাইন থেকে কোশ্চেন আসে এবং সেইগুলো দাগানোর মধ্যে হয়ে যায় অলরেডি, এর বাইরে আসলে লাগে না কিছু স্পেসিফিক ছক, কিছু স্পেসিফিক লাইন্স ছাড়া। বাট বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা বলা একটু টাফ, স্পেশাল বায়োলজির ক্ষেত্রে তো অনেকই টাফ। তো এই জন্য দাগানোর ভিতর বাহির সবই সুন্দরভাবে গুরুত্ব দিবা, তাহলে হচ্ছে চ্যাপ্টারের উপর তোমার একটা কনসেপ্ট দাঁড়াবে, বুঝে বুঝে আগাবা, জাস্ট মুখস্থ করো না। ভুলগুলো আলাদা কালি দিয়ে দাগাবা। অনেকে বলে যে ভাইয়া মার্ক বাড়ে না, মার্ক কেমনে বাড়বো? ভুলগুলো আলাদা কালি দিয়ে দাগাবা, এক্সাম মিস দিবা না। এই দুটো কাজ করো, মার্ক অটোমেটিক বাড়বে, ঠিক আছে? তোমার একবার যে ভুল হয়েছে, ফার্স্ট এক্সাম দিছো, ফার্স্ট একটা চ্যাপ্টার পড়ে হচ্ছে ওইটার উপর পরীক্ষা দিয়েছে 100 মার্কের মেডিকেল স্ট্যান্ডার্ড, তো ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। যা ভুল হয়েছে ভুলগুলাকে বইয়ে কোথায় হয়েছে ভুলগুলাকে বইয়ের মধ্যে একটা কালি দিয়ে দাগা রাখো, অথবা হচ্ছে তুমি আলাদা একটা খাতায় লিখে রাখতে পারো, বাট বইয়ের মধ্যে কালি দিয়ে দাগা রাখাটা আমি প্রেফার করি। তাইলে হবে কি, ওই ভুলটা তোমার সেকেন্ড টাইম হবে না। তুমি যদি এক ভুল সেকেন্ড টাইম না করো, তুমি দেখবা তোমার ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে হইতেছে। কয়েকটা কোশ্চেন দেখা মানে তুমি দেখবা যে আরে এই টাইপের কোশ্চেন তো আগেবার ভুল করছে, এবার ভুল করবো না। ওই যে ভুল করনি 2 মার্ক বাড়লো, আবার এখানে কিছু ভুল হইলো, ওই ভুলগুলো পরের এক্সামে সংশোধন করলে আরো 2 মার্ক বাড়লো, এরকম বাড়তে বাড়তে দেখা যাবে এক পর্যায়ে তুমি একটা ভালো মার্ক তুলতে পারতেছো। এবং এই জন্য নিজে ভুলগুলোকে আইডেন্টিফাই করা খুবই জরুরি। আর ভুল আইডেন্টিফাই করতে হলে এক্সাম মাস্ট, এক্সাম মাস্ট, এক্সাম মিস দিবা না, একটা এক্সামও মিস দিবা না, ঠিক আছে? আর আরেকটা কিছু হচ্ছে যে প্রি মেডিকেলে পড়ার সাথে একাডেমিক কিছু একটা পড়বা। প্রি মেডিকেলে পড়ার সাথে তুমি ধরো এইগুলো পড়তেছো, পড়ার সাথে আরো দেখবা 1-2 ঘন্টা টাইম বের হয়ে যাবে পড়ার মতো, ওই টাইমে একাডেমিকে কোনো একটা হয় রিভিশন করবা, নাহলে একাডেমিকের গ্যাপ ফিল আপ করবা। তোমার এখন কোনো কিছু করার মতো মাথায় আসছে না যে প্রি মেডিকেলের এত কিছু করছে, এখন টাইম আছে ঠিক আছে, বাট কি করবো বুঝতেছি না, ম্যাথের এমসিকিউ নিয়ে বসে যাবা। হায়ার ম্যাথের এমসিকিউতে মানুষ একাডেমিকে সবচেয়ে বেশি ধরা খায়। সো একাডেমিকের যে হায়ার ম্যাথ এমসিকিউ গুলো আছে, এগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি শেষ করো, অনেকখানি হেল্প হবে, অনেকখানি হেল্প হবে। ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটা টাইমের জন্য ধরা খাওয়া যায়। তুমি টাইম ম্যানেজমেন্ট যদি এখন থেকে প্র্যাকটিস করতে পারো, তোমার ম্যাথের এমসিকিউ এর জন্য প্রিপারেশনও ভালো হইলো, একাডেমিকেও ভালো করলো, তোমার মোটামুটি রিটার্নের যে সিকিউ এর জন্য, ওই রিটার্নের পার্টের সিকিউ গুলোর জন্য যে তোমার ক্যালকুলেশন গুলো দরকার, সেগুলোরও একটা রিভাইজ, মানে ইনডাইরেক্ট রিভাইজ হয়ে গেল। এরপর সিকিউ গুলো দেখলে দেখা যাবে তোমার জন্য সময় কম লাগছে, কারণ তুমি এমসিকিউ করে অভ্যস্ত, ঠিক আছে? বা তুমি হচ্ছে অন্য কোনো একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা কিছু চ্যাপ্টার পড়লা, পরে হচ্ছে বায়োলজির একাডেমিকটা দেখলা, বায়োলজি আজকে প্রি মেডিকেল পড়লা, কেমিস্ট্রি বা ফিজিক্সের কোনো একটা একাডেমিক দেখলা, বা আজকে ফিজিক্স পড়াইছে, এই ফিজিক্সটা তুমি হচ্ছে অ্যাডমিশনটা পড়ে একাডেমিকের প্রবলেমগুলো, একাডেমিকের জন্য যে তোমার সিকিউ এমসিকিউ গুলো আছে সেগুলো করে ফেললা। তো প্রি মেডিকেল সাথে একাডেমিক কিছু একটা আগাও, তাহলে হচ্ছে একাডেমিক অন্তত গ্যাপ পড়বে না, ওকে? এবং এই সব কিছু যেন তোমরা একসাথে করতে পারো, এই সব কিছু নিয়ে গুছায় তোমার জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে আলফা 6.0 কোর্সটা, যে কোর্সে হচ্ছে প্রি মেডিকেল আর ক্লাস তো তোমাদেরকে দেওয়া হবেই, পুরোপুরি অভিজ্ঞ ভাইয়া পুরো গাইডলাইন দিবে, সেখানে হচ্ছে তোমাদেরকে গাইডলাইন বলো, পড়াশোনা বলো, রিসোর্স বলো, সবকিছু পারফেক্টলি প্রোভাইড করা হবে। এবং সাথে হচ্ছে এইচএসসি রিভিশনে যে পূর্ণতার ক্লাসগুলো ছিল, সেই আর্কাইভ ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে, যেখান থেকে তোমরা একাডেমিকেও যদি তোমাদের কোনো কিছু হেল্প লাগে তোমরা সেই ক্লাস দেখে করতে পারবা, ঠিক আছে? অলরেডি হচ্ছে ভর্তি চলমান, তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবা, ঠিক আছে? সো মোটামুটি কিন্তু কথাবার্তা শেষ, আলোচনা শেষ, কিছু কমন কোশ্চেন নিয়ে আসি এবার, ওকে? কিছু কমন কোশ্চেন নিয়ে আসি। ভাইয়া অ্যাডমিশনের পড়লে একাডেমিকে ক্ষতি হবে না? ক্ষতি হবে তখন তুমি যদি একাডেমিকের, যখন অ্যাকচুয়ালি শুধু একাডেমিক পড়া দরকার তখন অ্যাডমিশনে পড়া পড়ো। পরীক্ষার মাত্র বাকি 15 দিন 20 দিন, ওই টাইমে তুমি যদি অ্যাডমিশনে পড়া পড়ো, দেন ইটস এ ক্রাইম, দেন তোমার একাডেমিকের ক্ষতি হবে। তুমি একাডেমিকের তোমার এইচএসসি এক্সাম কবে? জুনের লাস্টে না? তুমি জুন মাসের আগে মে মাস পর্যন্ত তোমার অ্যাডমিশন যা পড়া পড়ে ফেলো, জুনের থেকে আর অ্যাডমিশনে পড়া দরকার নেই। আমার এক্সাম ছিল আগস্টে, আমি জুন পর্যন্ত পড়ছিলাম, জুলাই থেকে হচ্ছে আমি কি বলে তোমার এইচএসসি প্রিপারেশন শুরু করছি, ঠিক আছে? পরিশ্রমের অভ্যাস যেহেতু হয়ে গেছে প্রি মেডিকেল করে, সো আমার এইখানে 1 মাসে সিলেবাস রিভাইজ করতে সময় লাগেনি, 25 দিনের মধ্যে আমার সিলেবাস রিভাইজ হয়ে গেছে। সো তুমি হচ্ছে যদি 1 মাস আগেও বা সেফটির জন্য 1.5 মাস আগেও পড়া থামায় দাও, তোমার একাডেমিকে বিন্দুমাত্র ক্ষতি হবে না, বরং ওই 1.5 মাসে পড়া আগে না তোমার অ্যাডমিশনে পড়াটা আগাবে। সো অ্যাডমিশনে পড়া তোমার একাডেমিকে কোনো ক্ষতি করবে না। একই সাথে অ্যাডমিশনের সাথে একাডেমিক কিভাবে আগাতে আমি কিন্তু সেটাও তোমাকে বলে দিছি। সো ইনশাল্লাহ ক্ষতি হবে না। ডেইলি এক্সামে মার্ক কম আসে, কি করবো? ডেইলি এক্সামে মার্ক কম আসার জন্য আমি তোমাকে যেটা বলছি আবার রিপিট করতেছি, একটা চ্যাপ্টার পড়া শেষ হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট যা পড়ছো ইনস্ট্যান্ট একটা র্যাপিড রিভাইজ দিবা, একটা না 2টা র্যাপিড রিভাইজ দিবা, ঠিক আছে? আধা ঘন্টা করে, তাহলে হচ্ছে জিনিসগুলো আবার মাথায় নতুন করে সেট হয়ে যাবে, আবার মাথায় বসে যাবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন গুলো সলভ করে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, এক্সাম দেওয়ার মাধ্যমে হচ্ছে তোমার মার্ক বাড়বে। এবং থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের ভুলগুলা মার্কিং করার মাধ্যমে, আলাদা কালি দিয়ে মার্ক করে সে ভুলগুলো যেন রিপিট না হয়, সে ভুলের উপর কাজ করার মাধ্যমে তোমার মার্ক বাড়বে, শুধু ডেইলি না উইকলিতেও বাড়বে। আর ডেইলিতে দেখা যায় কি কিছু আনকমন কোশ্চেনও করে, এক চ্যাপ্টার থেকে 100টা কোশ্চেন করতে গেলে কিছু আনকমন কোশ্চেনে এসে পড়ে। সো মার্ক একটু কম যদি এসেও পড়ে মাঝে মধ্যে, হতাশ হবা না, তুমি
উইকলি এক্সামগুলো ফোকাস করবা, উইকলিতে যেন একটা ভালো মার্ক আসে সেটাই ফোকাস করবা, ঠিক আছে? উইকলি যেন একটা ভালো মার্ক আসে সেটাই ফোকাস করবা। পারা জিনিসও ভুল হয়, এটা কেন হয়, এটার কি করবো, পারা জিনিস ভুল হয় কেন, এই জিনিস দেখবা। একাডেমিকও হয়। পারা জিনিস ভুল হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার কাছে মনে হয় তুমি পারো, বাট অ্যাকচুয়ালি তুমি পারো না, ওইটার মধ্যে তোমার গ্যাপ আছে। আমরা বলি না যে ভাই সবই তো মনে হয় পারি, কিন্তু আসলে সলভ করতে গেলে পারি না। যেগুলো তুমি অ্যাকচুয়ালি তোমার কাছে মনে হইতেছে তুমি পারো, বাট সলভ করতে গেলে আটকে যাচ্ছ, ওই জিনিসগুলো তোমার গ্যাপ। এরকম কি কি জিনিস ভুল যাইতেছে, পারা জিনিস কোনটা ভুল যাইতেছে, ওই জিনিসটাকে নতুন করে এমন ভাবে পড়বা যেন তুমি সেটা পারো না। নতুন করে ঠান্ডা মাথায় আবার জিনিসটা পড়বা, আবার জিনিসটা সলভ করবা, তখন দেখবা তুমি কিছু ঘাটতি টের পেয়েছো। ও আচ্ছা, এই জিনিস তো আমি গতবার খেয়াল করিনি, এই জিনিস তো আমি ভুলে যাই, এই জিনিস তো আমার মনে থাকেনি গতবার, যে জন্য আমি এটা ভুল করছিলাম, অথচ আমি এটা পারতাম বাট ভুলে গেছিলাম। ওই যে রিভাইস হলো, যদি তোমার ভুলে যাওয়ার ব্যাপার থাকে তাহলে রিভাইসের মাধ্যমে জিনিসটা কভার হয়ে গেল, যদি বুঝার ঘাটতি থাকে নতুন করে পড়ার কারণে জিনিসটা বুঝা হয়ে গেল, ওই গ্যাপটা ফিল আপ হয়ে গেল, পারা জিনিস আর ভুল হবে না এইভাবে, ঠিক আছে? ঘুমের চোটে পড়তে পারি না, এটার সমাধান কি? এই জিনিসটা আনছে অনেকে ঘুমের কারণে, অ্যাডিকশনের কারণে হচ্ছে পড়তে পারে না। এটার ব্যাপারটা হচ্ছে তুমি রাতে জাগবা না। অনেক আছে সারা রাত জেগে পড়ে, তারপর হচ্ছে ফজরের পর ঘুমায় রমজান মাসে, এটা খুবই কমন, বাট রমজান বাদে তুমি যদি এই কাজটা করো তাহলে এটা তোমার হেলথের উপর এবং তোমার স্লিপ সাইকেলের উপর যদি ইফেক্ট ফেলবে, সারাদিনের ঘুমটা তোমার কভার হবে না। রাতে ঘুমায়, সকালে পড়ার অভ্যাস করো। আমি অনলাইন প্রিপারেশন নিয়েছিলাম, পুরোপুরি অনলাইন প্রিপারেশন নিয়েছিলাম, স্টিল আমি সকাল 8টার পর বিছানায় থাকতাম না, চেষ্টা করতাম যেন উঠে যায়। মাঝে মধ্যে 9টা বেজে যেত, বাট 8টা থেকে 9টার মধ্যে আমি উঠে যেতাম, সকালবেলা পড়াশোনা করতাম। আমি কিন্তু রাত জাগা পাবলিক ছিলাম, বাট স্টিল আমি অ্যাডমিশনের সময় নিজের রাত জাগা কমায় রাতে ঘুম বাড়ায় দিছি, দিনের বেলা পড়া শুরু করছি, ঠিক আছে? সো তুমি যদি রাতের ঘুম প্রপার রাখো এবং দিনে 1 ঘন্টা ঘুম দাও, মোটামুটি তোমার এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর স্টিল পড়তে পড়তে যদি ঘুম আসে, তুমি 1 ঘন্টা পর পর উঠে একটু 5 মিনিটের মতো ব্রেক নিলা, একটু হাঁটাহাঁটি করে মুখে পানি ঝাপটা দিয়ে আবার পড়তে বসে, দেখবা সমস্যা হবে না। আর 2 দিন পর সব ভুলে যাই, কি করবো ভাই? 2 দিন পর সব ভুলে যাও না, এই ভুলে যাওয়াটা প্রিভেন্ট করার জন্যই হচ্ছে উইকলি এক্সাম। এই প্রিভেন্ট করাটা ভুলে যাওয়ার জন্য হচ্ছে উইকলি এক্সাম। উইকলি এক্সামে যখন তুমি আবার সব রিভাইজ দিবা, উইকলি এক্সামের জন্য সব ঠিক মতো পড়বা, ভালো পরিশ্রম যাবে। উইকলি পড়া পড়তে ভালো খাটনি যায়, কারণ এত বড় জিনিস গুছায় পড়া, অল্প সময় পড়া একটু টাফ বেশি, ঠিক আছে? সো ওই সময় তুমি যদি ভালো করে তুমি সারা সপ্তাহে যা যা পড়ছো সেগুলো রিভিউ করো, এবং হচ্ছে তুমি হচ্ছে রাতে শোয়ার আগে যদি একটা কাজ করতে পারো, যে ঠিক যখন রাতে শুতে যাবা তার 15 মিনিট আগ দিয়ে তুমি একটু চিন্তা ভাবনা, নিজেই চোখ বন্ধ চিন্তা ভাবনা করা শুরু করো, আচ্ছা আমি সারাদিন কি কি পড়ছি, একটু মাথার মধ্যে চিন্তা ভাবনা করে যে চ্যাপ্টারে কি কি পড়ছে, হ্যাঁ এই টপিকগুলো জাস্ট মানে হেডলাইন গুলো দেখো মনে পড়ে কিনা। যদি দেখো যে কোনো হেডলাইন ব্ল্যাঙ্ক লাগতেছে, যায় হ্যাঁ এই হেডলাইনটা তো মনে হয় যে ভুলে গেছি, একটু বইটা খুলে জাস্ট হেডলাইনের পাতা উল্টা দেখে নাও, রেখে দাও। এই যে 15 থেকে 20 মিনিট তুমি যদি রোজ রাতে এই কাজটা করো না, তুমি দেখবা 2 দিন পর কেন, তুমি 2 মাস পর জিনিস ভুলতেছো না। এই রিটেনশন পাওয়ারটাই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের টপ মেডিকেল ক্র্যাক করতে কাজে লাগে। দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার টপ র্যাঙ্কার্স আর মেড। অনেকে বলে না যে ভাই আন্তাজে দাগাইছি হয়ে গেছে, আন্তাজে দাগাইলে কেমন হয়? তার রিটেনশন পাওয়ার এত ভালো যে সে যখন আন্তাজ করে তার আন্তাজ লেগে যায়, কারণ সে তো আন্তাজ বই থেকেই করতেছে, সে তো আর ওয়াইল্ড গেস করতেছে না, তাই না? তো ওই ওয়াইল্ড গেস না করে যেন রিটেনশন দিয়ে তুমি গেস করতে পারো এবং সেটা কারেক্ট হয়, সেজন্য হচ্ছে তোমার এই রোজ রাতে এই প্র্যাকটিসটা করবা, এবং র্যাপিড রিভাইজ যেগুলো বললাম, আগের পয়েন্টগুলো বলেছি সেগুলো ভালো মতো করবা, ইনশাল্লাহ তুমি এখানে হচ্ছে ভালো করতে পারবা। আর হচ্ছে কি পড়তে পড়তে একটা পর্যায়ে ফ্যাটিক ধরে যাবে, হতাশা ধরে যাবে, বারবার মনে হবে সবাই নিজের মতো হচ্ছে, কেউ মডেল টেস্ট দিয়েছে, কেউ এটা করতেছে, কেউ হচ্ছে জাস্ট আস্তে ধীরে এইচএসসি প্রিপারেশন নিচ্ছে, সেখানে আমি এত কষ্ট করে প্রি মেডিকেল করতেছি, হতাশা কাজ করবে। হতাশ হয়েও না, পরিশ্রমের মূল্য আল্লাহ দেয়, আল্লাহ পরিশ্রমীকে কখনো ফিরান না। মেডিকেলের চান্স হবেই হবে 100%, এই কথা আমি তোমাকে বলতেছি না, বাট তোমার এই পরিশ্রমের জন্য ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই একটা ভালো, একটা না একটা ভালো পাবলিক মিলায় দিবেনি। প্রি মেডিকেল থেকে যারা যারা অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে, এদের তুমি খোঁজ নিয়ে দেখো, আলহামদুলিল্লাহ এদের মধ্যে 90 থেকে 95% কেউ বইসা নেই, কোথাও না কোথাও পাবলিকে সে ভর্তি আছে, কোথাও না কোথাও সে আছে, ঠিক আছে? হয়তো দেখা যায় যে এক্সামের সময় কোনো একটা ব্লান্ডার হয়ে যায়, বা লাস্ট মোমেন্টে কোনো একটা অঘটন ঘটে যায়, বা এইচএসসিতে কারো দেখা যায় যে কিছু সমস্যার কারণে একটু ড্রপ হয়ে গেলে তখন ওইটা আনএক্সপেক্টেডলি কিছু অকারেন্স ঘটে। বাট সবকিছু ঠিকঠাক থাকলে যারা এত আগে থেকে প্রিপারেশন শুরু করে, এদের নর্মালি কোনো রকম ডাউনফল সচরাচর হয় না, ঠিক আছে? সো তুমি হচ্ছে এই জিনিসটা খেয়াল রেখো, এই নিজের এখন থেকে প্রিপারেশন গুলো যদি গুছিয়ে নিতে পারো, ভালো সময় নিয়ে কাজ করতে পারো, ইনশাল্লাহ নিজের উপর একটা হচ্ছে, নিজের জন্য একটা ভালো অ্যাডমিশন প্রিপারেশন তুমি হচ্ছে গ্রাউন্ড তৈরি করতে পারবা, এবং তোমার অ্যাডমিশনের জন্য যা যা এক্সাম তুমি দিবা সেগুলোতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। দোয়া রইল সবার জন্য, যেন আল্লাহ তোমাদের পরিশ্রমগুলো কবুল করে নেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।